রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগের দাবি। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু, জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমী শুরু, নানা আচার আনুষ্ঠানিকতায় ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে তিনি এ দাবি জানান। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের শিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আর্থিক, সামাজিক ও পরিবেশগত মাশুল দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। রাখাইন রাজ্য দিয়ে বাংলাদেশে মাদকের প্রবাহ ও অপরাধমূলক কার্যকলাপ দেশের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে। বেকারত্ব ও দারিদ্র্যের কারণে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রাখাইনের স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা সহ সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৭ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. টাইফুন রাগাসার আঘাত সামনে না উঠতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। এ পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জারি হয়েছে সুনামি সতর্কতা। ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভিসায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ৫ লাখের বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেন। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চল। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকর্মী পাঠিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনটি স্থানীয়ভাবে সুনামির আশঙ্কা তৈরি করেছে। গেল ২১ মাসে দেশের অভ্যন্তরে ১৮টি ভূকম্পন অনুভূত হওয়ায় বেশ ঝুঁকিতে বাংলাদেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, ৭ মাত্রার উপরে কম্পন হলেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। বিপর্যয় এড়াতে নিয়ম মেনে ভবন নির্মাণের পাশাপাশি এখন থেকে ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে অপসারণের জন্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। একই সাথে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রতি বছরই পার্শ্ববর্তী দেশগুলোতে একাধিক ভূমিকম্প সংঘটিত হয়, যেগুলোর কম্পন অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। তবে সম্প্রতি বেশ কিছু ভূমিকম্প হয়েছে যার উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরেই। রাজধানীতে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। বিশেষজ্ঞরা বলছেন, ৭ মাত্রার উপরে ভূমিকম্প হলে রাজধানী ঢাকা পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে অন্যান্য দেশের তুলনায়। কারণ হচ্ছে এখানে যে আমাদের বিল্ডিং, এখানে যে মানুষের ডেনসিটি, এখানে যে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু বিবেচনায় ক্ষয়ক্ষতি বেশি হবে। যেমন 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলো নেপালে। এই আর্থকোয়েকে কিন্তু দেখেন 7.8-এ নেপালে প্রায় ৮,০০০ লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশে যদি এরকম একটা আর্থকোয়েক হয় আরো অনেক বেশি লোক মারা যাবে। এনফোর্সমেন্ট অফ বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা, এগুলো রাজুক একদমই প্রতিপালন করেনি এবং রাজুক নিজেও বলছে যে তার ৭০ থেকে ৮০ ভবনের বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে। এবং এই যে চোখের সামনে ফ্ল্যাট জোনগুলো ভরাট হয়ে গেল, সেখানে শয়ে শয়ে ভবন তৈরি হলো, যে ভবনগুলো কোনোটা ১০তলা ১২তলা, বসিলার মতো এলাকাতে বেড়িবাঁধের ওপারে গিয়ে একটা পুরো নগর তৈরি হলো, রাজুক সেটা দেখতে পারলো না বা রাষ্ট্র দেখতে পারলো না।
তাহলে সেসব এলাকাতে তো মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিগুলো রয়েই গেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি মানুষকে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে বিল্ডিং কোড মেনে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরির পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বিল্ডিং কোডে এখন যেটা আছে এটা 7 থেকে 7.5 মিনিট আর্থকোয়েকের রেজিস্ট্যান্স, একটা শেকিং, এই লেভেলের ভূমিকম্প হলে এই শেকিংটা হবে। কারণ আগের বিল্ডিংগুলো যেগুলো ইম্পর্টেন্ট বিল্ডিং এগুলো যদি আমি ওইভাবে রেট্রোফিট বলা হয় স্ট্রেংথেন করি, অথবা যেগুলো একের পুরাতন বিল্ডিংগুলো ভেঙে ফেলে আবার নতুন করে যদি এইভাবে ডিজাইন করে বিল্ডিং করি তাহলে ক্ষয়ক্ষতি কমে যাবে। এটা একটা। আর একটু মানুষকে সচেতন করতে হবে, স্ট্রাকচারালি সেফ ভবন নির্মাণ করা, কারণ হাউজিংগুলো থেকে শর্টেজ আছে, তাহলে এই ব্যালেন্সে যেতে হবে। আর এখন থেকে যে কোনো নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে বিল্ডিং কোডগুলো দরকার। আবার যদি ভূমিকম্প হয় তাহলে মানুষকে উদ্ধার করার জন্য তো ওপেন স্পেস লাগবে। তো ঢাকা শহরের ওপেন স্পেস তো নষ্ট হয়ে গেছে, দখল করে ফেলা হয়েছে। তাহলে ওপেন স্পেসগুলোকে রিস্টোর করা এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে আমাদের এলাকা ভিত্তিক ইভাকুয়েশন স্পট হিসেবে আমাদের কিছু কিছু খেলার মাঠ, পার্ক তৈরি করা দরকার, যেটা ভূমিকম্পের সময় আমাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। ডোবা বা জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে সাক্ষাৎকালে বেগম জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং ব্যাপক প্রাণহানিতে শোক ও সমবেদনা জানান। গাজা যুদ্ধ বন্ধের জোর দাবিও জানান তিনি। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার সরকারের সময় ফিলিস্তিনের দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয় এবং খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল রয়েছে 144 ধারা। চলমান সড়ক অবরোধ 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ছাত্রী ধর্ষণের ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা মেডিকেল রিপোর্টের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সদর হাসপাতালের করা পরীক্ষা রিপোর্টে এই সংক্রান্ত 10টি সূচকের সবগুলোই নরমাল এসেছে। এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে মেয়েটি নিখোঁজ হয়। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়। এ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরদিন থেকে যুব ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ অবরোধ শুরু হয়। রবিবার জেলার গুইমারা উপজেলায় সহিংসতায় 3 জন নিহত হন, আহত হন সেনা সদস্য সহ বেশ কয়েকজন। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন, পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় আজ মহানবমী। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যেও দেবীর বিদায় আসন্ন হওয়ায় ভক্ত পুণ্যার্থীদের মধ্যে বিষাদের সুর। কাল দশমীতে বিসর্জন। হিন্দু শাস্ত্র অনুযায়ী নবমীর সকালে তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা করা হয়। পুরোহিতদের মতে মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা হয়। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবমীর পূজা। সন্ধ্যায় মহা আরতি। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতিও রয়েছে। তবে নবমীতে মণ্ডপে মণ্ডপে আগত ভক্তদের মাঝে বিষাদের সুর। কাল দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।